ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে ত্রিস্তরীয় পঞ্চায়েত নিয়ে আমাদের পার্টির কিছু বিষয় পার্টির পক্ষ থেকে রাজ্যের যে স্টেট ইলেকশন কমিশনার ওনার সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়গুলি ওনার দৃষ্টি আকর্ষণ করি এবং সমাধান চাই। ত্রিস্তর নির্বাচনের ইতিমধ্যে আজকে ভোটার লিস্ট তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আপনারা জানেন ভোটার তালিকা সম্পর্কে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে স্টেট ইলেকশন কমিশনারকে একটা চিঠি দিয়ে বলা হয়েছিল, যেখানে রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই, ব্লক অফিসগুলোতে যেতে পারে না, গিয়ে আক্রান্ত হয়েছেন, গাড়ি ভাঙচুর হয়েছে এবং হাসপাতালে গিয়ে চিকিৎসা হতে হয়েছে। এই পরিস্থিতির মধ্যে ভোটার লিস্টে পাননি, কাজে ক্লেইমস অ্যান্ড অবজেকশন, দাবি আপত্তি কি করে দেবেন? আমরা তখন বলেছিলাম যে দাবি আপত্তির যে সময়টা, এই সময়টা যাতে পুনর্বিবেচনা করা হয়, বৃদ্ধি করা হয়, আমরা এই দাবি জানিয়েছিলাম। আমাদের পার্টির সেক্রেটারি চিঠি দিয়েছিলেন। সেই চিঠির উত্তরে তিনি জানিয়েছেন যে পুনর্বিবেচনা সম্ভব না, যেই তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা সেই তারিখেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন, তিনি কোনো টাইম বাড়াননি। আজকে প্রসঙ্গটা আমরা তুলি, কারণ ভোটার তালিকা যেটা বেরিয়েছে তার মধ্যে অসংখ্য ভুল আছে। এই ওয়ার্ডের ভোটার এক ওয়ার্ডে ভোটার আরেক ওয়ার্ডে নাম উঠেছে, কারো কারো নাম উঠেনি, এই ধরনের কিছু বিষয় আমাদের দৃষ্টিতে আসছে ইতিমধ্যে। কিন্তু তারপরও তারা আজকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন। আমরা বলেছি এগুলির ক্ষেত্রে যদি কোথাও ভুল ত্রুটি থাকে এগুলি সংশোধনের চিন্তাভাবনা আমাদের বিবেচনায় রাখতে হবে। দৃষ্টান্ত হিসেবে এটা আমরা বলেছি, বামফ্রন্ট সরকারের সময় যখন পঞ্চায়েত নির্বাচনগুলো হতো তখন কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে টাইম অনেক সময় বৃদ্ধি চাওয়া হতো ক্লেইমস অ্যান্ড অবজেকশনের ক্ষেত্রে, এবং সেখানে স্টেট ইলেকশন কমিশন সেখানে টাইমটা বাড়িয়ে দিতেন। তো এবার দেখা গেল ভোটার তালিকা হাতে পায়নি, আর সেখানে কি করে আপত্তি জানাবে, কি করে এটা পরীক্ষা নিরীক্ষা করবে, এই ছিল অবস্থা। এবং ওনাকেও দৃষ্টি আকর্ষণ করে বলল যে আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনি সেখানে ব্যবস্থা করেছেন বিডিও অফিসে যাওয়া যায় না। স্টেট ইলেকশন কমিশন নির্দেশ দিয়ে জিরানিয়া ভোটার তালিকায় এসডিএম অফিসে পাঠিয়েছেন, বক্সনগরের ভোটার তালিকায় এসডিএম অফিসে পাঠিয়েছেন, সেখান থেকে আমাদের সংগ্রহ করতে হয়েছে। কাজেই পরিবেশটা কীরকম এর থেকেই তো বোঝা যায়। এবং সেই ভোটার তালিকা কবে পেয়েছেন? যেই তারিখে, মানে 13 তারিখ সম্ভবত ক্লেইমস অ্যান্ড অবজেকশনের লাস্ট ডেট ছিল, 12 তারিখ ভোটার তালিকা পেয়েছি আমরা। এই হলো গিয়ে অবস্থাটা। যাই হোক, এখন তারপরও আজকে চূড়ান্ত ভোটার তালিকা তিনি প্রকাশ করে দিয়েছেন। শুরুতে যেটা আমরা বলি যে ইতিমধ্যে দেখা গেল যে জিরানিয়া ব্লকে দুটো ঘটনা ঘটেছে। প্রথম মিটিংয়ে গিয়ে একবার আক্রান্ত হয়েছেন, দ্বিতীয় মিটিংয়ে যাওয়ার জন্য যখন সর্বদলীয় মিটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, পুলিশই তখন বলে দিয়েছে খুব খারাপ অবস্থা, নিরাপত্তার দায়িত্ব নিতে পারবো না, এবং তখন আর তারা যেতে পারেননি। বক্সনগরে আক্রান্ত হয়েছেন, সালেমাতে আক্রান্ত হয়েছেন। তারিখগুলো গিয়ে জিরানিয়া 20 মে, সালেমাতে 9 জুন, বক্সনগরে 6 জুন, বিশালগড়ের লেটেস্ট এই যে গতকাল এবং পরশু 2 দিন ধরে বিশালগড় যে আমাদের বিভাগীয় দপ্তর, এটাও কিন্তু নির্বাচনটা সামনে রেখে সেখানে দেখা যায় হামলা করার চেষ্টা হচ্ছে, ঢিল পাটকেল ইত্যাদি ছুড়েছে বিশালগড় পার্টি অফিসে। এর লগে পরিবেশ এবং পরিস্থিতি রাজ্যে চলছে। আমরা যেটা বলি যে এই রাজ্যে নির্বাচনের কোনো পরিবেশ বা পরিস্থিতি নেই। আপনাকে প্রথম রাজ্যে যাতে ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করা যায়, তার জন্য একটা পরিবেশ আপনি তৈরি করুন, এবং এই পরিবেশটা তৈরি করার দায়িত্ব স্টেট ইলেকশন কমিশনকে নিতে হবে। আমরা এই পরিবেশটা সম্পর্কে আপত্তি জানাই। রাজ্যের নির্বাচনের পরিবেশ বলতে যেটা বোঝায় সুষ্ঠু অবাধ নির্বাচনের যে পরিবেশ, এটা নেই। কাজে সেই পরিবেশ আপনি আগে তৈরি করুন। 1, 2, সেখানে আমরা বলি যে নির্বাচনে ভোটার যেতে, ভোট কেন্দ্রে যেতে পারবেন, তার ভোটাধিকার প্রয়োগ করবেন, এবং এটা করতে গেলে একটা নিরাপত্তামূলক ব্যবস্থা সেখানে থাকতে হবে। ভোটার সেখানে এই পরিবেশটা থাকতে হবে যে পরিবেশে গিয়ে সে নিশ্চিত মনে করছে আমি ভোট কেন্দ্রে যেতে পারবো, আমি আক্রান্ত হব না, রক্তাক্ত হব না, আমি বাধাপ্রাপ্ত হব না। এই ধরনের পরিবেশ রাজ্যে যেহেতু নেই, সেই পরিবেশটা তৈরি করার ক্ষেত্রে আপনাকে সেখানে একটা কার্যকরী উদ্যোগ নিতে হবে। মুখে বলে এক জিনিস আর কার্যকরী উদ্যোগ নেওয়াটা এক না, সেখানে কার্যকরী উদ্যোগের কথা আমাদের দিক থেকে আমরা বলি। তারপরে যে বিষয়টা আসে প্রার্থী,
প্রার্থী আমরা ইতিমধ্যে কোনো কোনো জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে, আমরা যাদেরকে প্রার্থী চিন্তা ভাবনা করছি সেখানে গিয়ে বলছে বাড়িঘরে থাকতে চাও ইত্যাদি এই সমস্ত কথাবার্তা কোথাও কোথাও বলছে, সব জায়গায় না, কিছু কিছু অভিযোগ আমাদের কাছে আসছে। এবং এমনকি প্রপোজার যারা প্রস্তাবক হবে, প্রার্থীর তো প্রস্তাবক লাগবে সংশ্লিষ্ট কনস্টিটিউশনাল জায়গা থেকে, তাদেরকেও বলা হচ্ছে যদি নিরাপদে থাকতে চাও বাড়িঘরে তাহলে চিন্তা ভাবনা করে যাও। মানে অর্থাৎ ইনডাইরেক্টলি প্রার্থীদেরকেও কোথাও মানে আমরা যাদেরকে ভাবছি বা চিন্তা করছি সেখানে কিছু কিছু ভয়ভীতি পরিদর্শন করার চেষ্টা হচ্ছে। তো এর থেকে বোঝা যায় পরিবেশটা কোন স্তরে আছে, নির্বাচন যে পরিবেশ। আমরা বলেছি প্রার্থী যাতে নির্বিঘ্নে গিয়ে ভোট মানে তার নমিনেশনটা দাখিল করতে পারে, কোনো বাধাপ্রাপ্ত না হয়। আমরা 2019 সালের অভিজ্ঞতা আমাদের আছে যে প্রায় 90% নমিনেশন দাখিল আমরা করতে পারিনি। তারপরও যারা নমিনেশন দাখিল করেছে একটা ভালো অংশকে চাপ দিয়ে প্রত্যাহার করিয়ে নিয়েছে এবং সেখানে গিয়ে প্রায় আনকন্টেস্টে বলা যায় 96% জয়লাভ করেছিল আনকন্টেস্টে 2019 সালে। গোটা ভারতবর্ষে এটা হাসির খোরাক হয়ে গেছে। এখনও ভারতবর্ষের রাজ্যে রাজ্যে কিন্তু এই বিষয়গুলি আলোচনা হয়। ত্রিপুরায় যে বিজেপি শাসিত এই রাজ্যে এখানে কি পরিবেশ চলছে যে 96% মতো সেখানে আনকন্টেস্টে জিতে। একটা অংশ হলো নমিনেশন দাখিল করতে দেয়নি, আরেকটা হলো নমিনেশন দাখিল করার পর প্রত্যাহার করতে বাধ্য করেছেন, এতে আনকন্টেস্টে জিতেছেন। কি পরিবেশ ছিল 19-এর ওই অভিজ্ঞতা আমরা বললাম এবং তার ভিত্তিতে আমরা বললাম যে 2019-এ পুনরাবৃত্তি যাতে না হয়, 2024-এ এই বিষয়গুলি আপনারা নজর রেখে সেখানে নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় তার জন্য আমরা বলেছি যে ব্লক চত্বরে এবং তার সারাউন্ডিং এরিয়াতে যেখান দিয়ে যাবে নমিনেশন দাখিল করার জন্য সেখানে যাতে প্যারা মিলিটারি ফোর্সের ব্যবস্থা রাখা হয় এবং প্রার্থীরা যাতে গিয়ে সেখানে তার নমিনেশনটা দাখিল করতে পারে এই ব্যবস্থা করার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে এবং আরক্ষা দপ্তরকে এই দায়িত্ব নিতে হবে, আমাদের দিক থেকে পরিষ্কারভাবে আমরা বলি। এবং এর সঙ্গে যেটা আমরা বলি যে প্রার্থী যারা হবেন, প্রার্থী হওয়ার পর তার বাড়িঘর আক্রান্ত হতে পারে, বাড়িঘর থেকে তাকে উচ্ছেদ করে দেওয়া হতে পারে, এরকম কিছু কিছু ঘটনা যেহেতু 2019-এ ঘটেছে এই অভিজ্ঞতার নিরিখে আমরা বলেছি যে এগুলো আপনাদের নজরে রেখে তাদের নিরাপত্তা যাতে দেওয়া যায় সেই ব্যবস্থা দিকটা আপনাদের নজর রাখতে হবে, যাদের প্রার্থী তাদেরকে যাতে কোনো অসুবিধা না হয়। এরই পরিপ্রেক্ষিতে আমরা বললাম যে এখন যা পরিস্থিতি চলছে ব্লকগুলোতে, উনিও ইনডাইরেক্টলি স্বীকার করেছেন যে এই পরিস্থিতির মধ্যে অনেক জায়গায় গিয়ে যে সেখানে নমিনেশন দাখিল করবে সেই পরিবেশ যেহেতু নেই, অনলাইনে সেখানে গিয়ে যাতে নমিনেশনটা দেওয়া যায় অনলাইন সিস্টেমে সেই ব্যবস্থা আপনি করুন। তখন গিয়ে এটা সবটা শুনেছেন, শোনার পরে গিয়ে বলছে যে রুলসের মধ্যে এটা আমরা এক্সামিন করেছি, ইতিমধ্যে আরও কয়েকটা রাজনৈতিক দল দাবি করেছে এবং সেখানে গিয়ে বলছে রুলসে এটা পারবে। আমরা বলছি রুলস তো তৈরি করে গভর্নমেন্ট, রুলস করে ক্যাবিনেট, কাজে রুলস কিচ্ছু না, এটা একদিনই করা যায়, এটা রুলস চেঞ্জ করা যায়। কারণ রুলসটা হলো ক্যাবিনেট রুলস আপডেটেড করতে, যে কোনো সময় রুলস চেঞ্জ করতে পারে, অ্যাক্ট না, এটা রুলসের কথা বলছেন। রুলস এটা কোনো বিষয় না। আপনি যদি মনে করেন অনলাইনে থাকে সেটা রুলস যদি করতে হয় কী করবেন না করবেন সেটা আপনাদের বিষয়, এটা তো আমরা ঠিক করবো না। আমরা আমাদের দাবি জানিয়েছি এই রাজ্যের যে পরিবেশ সেই পরিবেশে অনলাইন সিস্টেমে যাতে নমিনেশন দেওয়া যায় এটা আপনাকে এনশিওর করতে হবে এবং সেখানে গিয়ে তার জন্য কি করতে হবে বা কি করণীয় সেটা ঠিক করার দায়িত্ব ইলেকশন কমিশনের বা স্টেট গভর্নমেন্টের, এটা তো আমাদের ব্যাপার না। আমরা সেখানে যাতে বিরোধীরা যাতে নমিনেশন দাখিল করতে হয় তাদের যাতে কোনো অসুবিধা তৈরি না হয়, সবাই যাতে ইলেকশনে অংশ নিতে পারে রাজনৈতিক দলগুলো, এটাকে নিশ্চিত করার দায়িত্ব রাজনৈতিক দলগুলো যাতে নমিনেশন দাখিল করতে পারে, সরকার পক্ষ না শুধু বিরোধী পক্ষ যাতে নমিনেশন দাখিল করতে পারে বা ইন্ডিপেন্ডেন্ট কেউ দাঁড়ায় সেখানে যাতে সেটা দাখিল করতে পারে, এটাকে নিশ্চিত করার জন্য আমরা বলি। এবং এখানে যেগুলি এসছে তারপরে গিয়ে আমরা বলি যে ইলেকশনের সময় প্যারামিলিটারি ফোর্সের ব্যবস্থা রাখতে হবে যাতে ভোটারদের কোনো অসুবিধা না হয়। এবং সেই প্যারামিলিটারি ফোর্স কী হবে না হবে, কারদেরকে আনবেন, কী করবেন না করবেন, স্টেট ফোর্স বা সেন্ট্রাল ফোর্স, সেটা আপনাদের ব্যাপারে, এইগুলি নিয়ে আমাদের কোনো চয়েস নেই। আমরা পরিষ্কার বলছি প্যারামিলিটারি ফোর্স রাখতে হবে, প্যারামিলিটারি ফোর্সের ব্যবস্থা করতে হবে, সেখানে এটা করার ব্যবস্থা করার জন্য আমরা এখন থেকেই দাবি জানি। সবটা শোনার পর আমরা বলেছি আমরা তো বললাম, আপনার বক্তব্য কি এই সম্পর্কে? তিনি তখন সবটা শোনার পর বলেছেন যে আপনাদের বক্তব্য শুনলাম, একটা হলো গিয়ে
এই নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো নিয়ে উনি আরক্ষা দপ্তরের সঙ্গে বসবেন, আলোচনা করবেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে বলবেন। এটা হলো একটা হলো নিরাপত্তামূলক ব্যবস্থা সম্পর্কে। 2, অনলাইনে নমিনেশন দাখিল সম্পর্কে তিনি বলেছেন যে অনলাইন নমিনেশন সম্পর্কে আমি দেখব, কথাবার্তা বলে কি করণীয়, কি কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখব, এই কথাই তিনি বলেছেন, এর বাইরে কিছু বলেননি। এবং এটা পাশাপাশি যেটা বলেছেন যে যেই ব্লকগুলো আইডেন্টিফাই, যেখানে অল পার্টি মিটিং ডেকেছেন, আক্রান্ত হয়েছেন, বিডিওরা সেখানে তেমন কোনো ব্যবস্থা নিতে পারেননি, সেই সমস্ত বিডিওদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন এবং দরকার হলে এই বিডিওদেরকে সরিয়ে দেওয়ার জন্য বলবেন। স্টেট কমিশন থেকে আমাদেরকে বলেছেন যে এগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, আপনাদেরও অভিযোগ পেয়েছি, যে অভিযোগগুলো পেয়েছি সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে যারা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছেন না তাদের সম্পর্কে আমরা স্টেপ নেব, ব্যবস্থা নেব এবং কি কি ব্যবস্থা নেব এটা আপনারা জানতে পারবেন। এই হলো মোটামুটি আলোচনার বিষয়বস্তু যেটা আমাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। আমরা চাই আমরা ইলেকশনে অংশগ্রহণ করব, আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, মানুষ পরিবর্তন চাইছেন। কারণ এটা জানেন যে পঞ্চায়েত, ত্রিস্তরীয় পঞ্চায়েতে যে লুটপাট চলছে এখানে রাজ্যে, প্রত্যেকেরই কোনো এখানে যেটা এমনকি শাসক দলের লোকরা পর্যন্ত তারা বলছেন যে এখানে পঞ্চায়েতি ব্যবস্থাপনা টোটালি ভেঙে পড়েছে এবং পঞ্চায়েতগুলোর মধ্যে র্যান্ডাম করাপশন হচ্ছে এবং এগুলো সম্পর্কে মানুষের ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করছি। আপনারা দেখছেন কোথাও কোথাও রাস্তা অবরোধ, কোথাও কোথাও পঞ্চায়েত অফিসে তালা দিয়ে দেওয়া, রেগার টাকা পায় না কাজ এবং রেগার কাজ করেছেন পয়সা পায় না, আর কাজ না করে পয়সা নিয়ে যাচ্ছেন, ফলস হচ্ছে, এই সমস্ত নানা বিষয় মানুষের থেকে অভিযোগগুলো আসছে। যে গোটা পরিবেশটা হলো সুষ্ঠু অবাধ নির্বাচন হলে এরা স্বাভাবিক কারণেই বুঝতে পাচ্ছেন যে তাদের পক্ষে জয় হওয়া খুবই কঠিন, এই কারণেই তারা এই সমস্ত পথগুলো বেছে নিয়েছেন। রাজ্যের সুষ্ঠু যে ইলেকশনের পরিবেশটা বামফ্রন্টের সময় ছিল সেই পরিবেশটা বিঘ্নিত করে একটা অস্বাভাবিক পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। আমরা বলবো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন এবং সকল ভোটার যাতে স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারে। ভোটে জয় পরাজয় থাকবে এবং এখানে মানুষের ভোটে যদি জয় পরাজয় ঠিক, কিন্তু মানুষে ভোট দিল না, ইলেক্টেড হয়ে গেলেন, প্রধান হয়ে গেলেন, মিউনিসিপ্যালিটি নেতা হয়ে গেলেন, মন্ত্রী হয়ে গেলেন, এমএলএ হয়ে গেলেন, এটা তো হওয়া উচিত না। মানুষই ঠিক করবে কে জিতবে কে হারবে, সেটা মানুষ ঠিক করবে। কাজে এই যে অধিকার, এই অধিকারের উপর হস্তক্ষেপ যাতে না হয় এই সম্পর্কে এটা নির্বাচন তার ভোট দেওয়ার যে অধিকার, এই অধিকারে যাতে কোনো হস্তক্ষেপ না হয় এটা দৃষ্টিতে রাখার জন্য আমরা বলেছি। পবিত্রবাবু আছেন, রতনবাবু আছেন, থাকলে কিছু বলবেন। আমরা তিনজন, আমি, মানিক দে, পবিত্র কর, রতন ভৌমিক, আমরা তিনজন গিয়েছিলাম পার্টির রাজ্য কমিটির পক্ষ থেকে। আমরা গিয়ে আমাদের পার্টির রাজ্য কমিটির পক্ষে এই প্রস্তাবগুলো আমরা পেশ করেছি। আমরা কালকে তো পার্টির সেক্রেটারি অলরেডি বলে দিয়েছেন এবং এখানে একটা নিচ স্তরে কথাবার্তা চলছে, কারণ এই ইলেকশনটা কিন্তু ল ইউনিট ইলেকশন, পঞ্চায়েত স্তর, পঞ্চায়েত সমিতি, জেলা, এবং সেখানে বিভাগীয় স্তরে আলোচনা চলছে এবং কোথাও কোথাও সেখানে সিট অ্যাডজাস্টমেন্টের সুযোগ থাকবে। নিশ্চয়ই আমরা সেখানে সিট অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা চেষ্টা করব। বলা হয়েছে আমরা পার্টি আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত নেওয়ার পরে নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করেছি। নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করেছি। প্রার্থীর স্বাভাবিক জেলা, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত আমাদের যে পদ্ধতি আছে পার্টিগতভাবে সেই পদ্ধতি চলছে এবং সেই গ্রাউন্ড থেকে আমাদের কাছে এই রিপোর্ট আসছে। শুধু আমরা না, আমি একটা ব্লকের কথা বলতে, মোহনপুর, বিজেপির মধ্যে অনেকে আছে নির্দল হতে চায়, কথাবার্তা বলেছে, তাদের বাড়ি থেকে আক্রমণ হয়েছে। আমি গত 3 দিন আগে মোহনপুর ব্লকের মিটিং করলাম। তাহলে তাদের মধ্যেও যারা এই বর্তমান পঞ্চায়েতের নেতৃত্বকে সমর্থন করে না, তারা নির্দল হতে চায়, তারা আক্রান্ত, শুধু বিরোধী দলগুলো না। ফলে বিরোধী দলের ভাষ্য আপনাদের মারফত আমরা জানছি, তার সঙ্গে কথাবার্তা হয়েছে।
যে এখানে কোনো পরিবেশ নেই। লোকসভা নির্বাচন আমরা দেখলাম পশ্চিম আসনে কি ভোট হয়েছে, 25% উপরে যারা বিরোধী সমর্থক ভোটার ভোট দিতে যেতে পারে নাই, দিতেই পারে নাই। কতগুলি কনস্টিটিউয়েন্সি আছে, আর এটা তো পঞ্চায়েতের নির্বাচন। সেই জায়গাতে দাঁড়িয়ে এখন ইলেকশন কমিশন ঠিক করবে। আইন করা কঠিন না, আমরা বলেছি যদি অনলাইনে আপনার অসুবিধা হয় তাহলে ডিএম অফিসে বিডিওদের বসিয়ে দেন, আরোর কাছে দিতে হবে তো, আমরা সেখানে দেব। কিন্তু ব্লক অফিসে এই নিরাপত্তা পুলিশ নিজেরা বলছে আপনারা আসবেন না, আসলে আপনাদের রক্ষা করতে পারবো না। জিরানিয়াতে তাই ঘটেছে, বক্সনগরে তাই ঘটেছে। বলে এই জায়গায় দাঁড়িয়ে এই গণতান্ত্রিক পদ্ধতি, কিন্তু তারা নাকি বলছে সাংবাদিক সম্মেলন করে আমরা 100% জিতব শাসক দল। তাহলে আগের থেকে ডিক্লেয়ার। গত 19-এর নির্বাচনে 90% আমরা দিতে পারি নাই। যে কয়টা ব্লকে দিয়েছিলাম, গৌরনগর, কদমতলা, আমাদের প্রার্থী তো জয়লাভ করেছে। অনেক পঞ্চায়েতে ত্রিপুরার যেখানে ভোট হয়েছে। তাহলে মানুষ এই পঞ্চায়েত ব্যবস্থা যেটা চলছে আজকে একেবারে সবচেয়ে বড় দুর্নীতির আখড়া। লক্ষ লক্ষ কোটি টাকা সেখানে নয়ছয় হচ্ছে। কাজ না করে রেগার পেমেন্ট দিতে হয়েছে, দেয়নি বলে জিআরএস কে বেঁধে রেখেছে। আপনারাই বিভিন্ন খবর করেছেন। আপনারা কয়দিন আগে তো প্রধানকে ঘরে তালা দিয়ে দিয়েছে, বিডিও গিয়ে প্রধানকে উদ্ধার করেছে। এটাই দুর্নীতি। কোনো গ্রামের রাস্তা নেই, জল নেই, এটা পঞ্চায়েতের দায়িত্ব। এই অবস্থাতে পঞ্চায়েত একেবারে দুর্নীতি রাখা হয়েছে এবং এইখানে বিজেপিরও মানুষ ক্ষুব্ধ। যদি অবাধে নির্বাচন হয়, পঞ্চায়েত নির্বাচনে ওদের ভরাটে ওভাবে নিশ্চিত, তাই তারা ভোট করবে না, এটাই তাদের কথা। তাই আমরা বলছি যে ভোট যাতে হয়, আমরা যাতে অংশগ্রহণ করতে পারি তার ব্যবস্থা করুন। এখনো আমরা বলবো, তারা বলছে আমরা নাকি প্রার্থী পাই না। আমরা একেবারে চ্যালেঞ্জ করে বলতে চাই, যদি অবাধ হয় এমন কোনো পঞ্চায়েত থাকবে না যেখানে সব কটাতে আমরা প্রার্থী দিতে পারিনি। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি তো প্রশ্নই নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই অবাধ করার সাহস দেখাক বর্তমান সরকার, এটি আমরা চাই। নমস্কার সবাইকে। আমি আলোচনা বিশেষ করে আমাদের পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড মানিক দে এবং পবিত্রকর বলেছেন, আমরা আজকে গেছি, শুনেছেন কি হয়েছে। আমি একটু আপনাদের মাধ্যমে বলতে চাই আর কি, যে আমরা নির্বাচন করে মূলত আমাদের বামপন্থীরা আর বিরোধী বিজেপি, মাঝখানে হয়তো কংগ্রেসও আছে, সেটা তো শুনেছেন কালকে আমাদের পার্টির থেকে বলা হয়েছে। বিজেপি আমাদের রাজ্যে সরকারে আসার পর, একটু অভিজ্ঞতার জন্য বলছি, তারা 2018 সালে আমাদের নির্বাচিত যে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ একটাও রাখেনি। তারা বাধ্য করেছে পদত্যাগ করার জন্য। যারা পদত্যাগ করতে চায়নি তাদের দৈহিকভাবে আক্রমণ করে, তাদের পরিবারকে আক্রমণ করেছে। তারপরে 19 সালের বিধানসভার পরে যে পঞ্চায়েত নির্বাচন হলো, সেটা কি হয়েছে সেটাও বলেছেন। আমরা আজকে আমাদের যিনি স্টেট ইলেকশন কমিশন, তার সাথে যখন কথা বলি, প্রথম কথা হলো যে 4 তারিখ ভোট গণা হয়েছে। এর নির্বাচনের আগেই মার্চ মাসেই আমাদের রাজ্যের পঞ্চায়েতের ওয়ার্ড ডিলিমিনেশন হয়েছে এবং তাতে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ রিজার্ভেশন ইত্যাদি সব ঠিক হয়েছে, কোন এলাকা নিয়ে কি হবে। 6 তারিখ এই ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা প্রকাশ হয়েছে। 9 তারিখ
দেশের মন্ত্রিসভার শপথ নিয়েছে। তা আমাদের অভিজ্ঞতা 18 সাল থেকে আছে, 19 সাল আছে লোকসভা নির্বাচন, 14 সালের লোকসভা নির্বাচন আছে, বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন আছে। প্রতিটা নির্বাচনের পরে আমাদের রাজ্যে গণতান্ত্রিক শক্তি আক্রান্ত, আমাদের অফিস আক্রান্ত, বিডিও অফিস তো যাওয়ার প্রশ্নই আসে না। ভোটার তালিকা আমরা সময়মতো সংগ্রহ করতে পারিনি, অনেক জায়গায় বিডিও 2-1 সাহায্য করেছেন পৌঁছানোর জন্যে। আমরা দাবি করেছিলাম যে অন্তত 1 সপ্তাহ বাড়ানোর জন্য, বাড়ায়নি। তো উনি বলেছেন যে 19 সালের সাথে তুলনা করেছেন, 19 সালে কত অবজেকশন পড়েছিল ভোটার তালিকায়, নাম ভুল হয়েছে বা এদিক সেদিক হয়েছে, তার তুলনায় এবার 23 সালে আর 24 সালে বেশি হয়েছে। তা আমরা যেটা বললাম যে 19 সালে নির্বাচন মানে কি, বিরোধী বলতে কেউ ব্লক অফিসে যেতে পারেনি, নমিনেশন তো দূরের কথা, বলেছেন তো নমিনেশন 90% দিতে পারেনি, নমিনেশন উড্রে তুলতেই পারেনি। তো এটার সাথে তুলনা করে কি, তার মানে কি 19 সালে যে পঞ্চায়েত নির্বাচন এটাই তারা চায়? তার জন্যই আমরা বলেছি যে এটা দেখেছি আমরা, পরবর্তী সময় যায় দেখেছি ভোটার তালিকায় অনেক জায়গায় গরমূল আছে, ইচ্ছা করে কোনো একটা নির্দিষ্ট যে এলাকার থেকে আরেকটা ওয়ার্ডের কোনো যোগাযোগে নেই, ওই ওয়ার্ডে ভোটার নিয়ে চলে গেছে, বাবা একটা ওয়ার্ডে ছেলে আরেক ওয়ার্ডে, মানে এটা তো পাড়ায় নির্দিষ্ট করে ওয়ার্ড তৈরি হয়েছে। তো একটা পাড়ার লোক 2 ওয়ার্ডে ভোট কী করে, বাবার একটাতে ছেলের একটাতে, অসংখ্য আছে এরকম আমাদের কাছে, কিন্তু সময় দেননি। সুতরাং এখন আমাদের এটা আর কিছু করার নেই। আর যেটা বলেছেন যে অনলাইন নমিনেশন ইত্যাদি, এটা তো বলেছেন যে আইন তো পঞ্চায়েত আইন যা আছে তাতে এটা কোনো অসুবিধা, কিন্তু রুল যা আছে এটাতে প্রভিশন নাই। তো রুলস তো সরকার যে কোনো সময় করতে, 8 ঘন্টা বসলেই করতে পারে, এটা অতীতেও হয়েছে অনেক সময়। তো এটা আমরা করার দাবি যেমন রেখেছি, নির্বাচন হবে, নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, আমরা চাই অবাধ নির্বাচন। তো অবাধ নির্বাচন হলে দরকার যেটা, প্রথম কথা হলো পরিবেশ, দ্বিতীয় হলো বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যাতে নমিনেশন তুলতে পারে, দিতে পারে। শুনেছেন তো কয়েকটা ব্লকের কথা, জিরানিয়া, মোহনপুর, বক্সনগর, ওই কমলপুর, সালেমা, বগাভা ব্লক। তো তাতে ইঙ্গিতটা তো ভালো না, কিন্তু সরকার যদি চায় এটা করা কোনো রকম অসম্ভব না। তার জন্যে আমরা বলেছি যা আমাদের যে কোনো রাজনীতি, আমরা সিপিআইএম বামফ্রন্ট শুধু না, যে কোনো রাজনৈতিক দল নির্বাচন করতে আগ্রহী, তারা যাতে সঠিকভাবে ব্লক অফিস থেকে নমিনেশন সংগ্রহ করতে পারে, নমিনেশন জমা দেওয়ার জন্য ব্যবস্থা করতে পারে। শুধু ব্লক অফিসে কয়েকজন সিকিউরিটি অফিসার রাখলেন, তো ব্লকে তো যেতে পারে না, বাড়ি থেকে নাম জানলেই তো। সুতরাং আমরা বলেছি সে যাতে নমিনেশন দিতে পারে, যদি কোনো রাজনৈতিক দল চায় তাহলে সে যাতে দিতে পারে, তার জন্য যেভাবেই হোক সিকিউরিটির ব্যবস্থা করে যাতে নমিনেশন দিতে পারে, এই ব্যবস্থাটা করার জন্য। এটা করলে পরেই নির্বাচন করতে পারবো। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, নির্বাচন পঞ্চায়েতগুলি যে অবস্থা, আমাদের সময় পঞ্চায়েত, এখানে পঞ্চায়েত মন্ত্রী অনেক দিনের আছেন, এমন কোনো বছর নাই, যত মহামারী বন্যা হোক, গ্রাম সংশোধন, কোনো জায়গায় ভালো হতো খারাপ হতো এইসব সমস্যা ছিল, আমাদের সময় আমরা ব্যবস্থাও কিছু নিয়েছি, কিন্তু গ্রাম সংসদ হতো না, গ্রাম সভা হতো না, এরকম এখন নেই, কোনো কিছু নেই। সার্টিফিকেট নিতে বললে পর্যন্ত টাকা নেই, এত দুর্নীতি। তো এই জন্য তাদের মধ্যে আছে কে প্রধান হবে, কে মেম্বার হবে, কারাগারি চলছে। তো এটা মানুষও চায় এদের বিদায়। তার জন্যে আমরা চাই একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক, সবাই মিললে পঞ্চায়েতি রাজ এটা একবারে গুরুত্বপূর্ণ আমাদের উন্নয়নের জন্য, এটাতে সবাই অংশগ্রহণ করতে তার ব্যবস্থা করুক। উনি যেটা বলেছেন, আমাদের কমরেড মানিক দে বলেছেন, একটা হলো আইনগত বিষয় দেখবেন, আর একটা সিকিউরিটি ইত্যাদির ক্ষেত্রে উনি বলেছেন এর মধ্যেই আপনার চিফ সেক্রেটারি, ডিজি যাদের যাদের সাথে বসার দরকার বসবেন, বসে চেষ্টা করবেন যে শান্তিপূর্ণভাবে যাতে নমিনেশন দিতে পারে এবং ভোট সম্পন্ন হতে। এটা একটা বিষয় আমি স্মরণ করিয়ে দিই, বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল
তখন যখন নির্বাচনগুলো হতো সেই নির্বাচনে 15 থেকে 20% কিন্তু পঞ্চায়েতে জয়লাভ করত বিরোধীরা। সুষ্ঠু অবাধ নির্বাচন ছিল। আমার তো একবার স্পষ্ট মনে আছে যে 80 থেকে 100টা পর্যন্ত পঞ্চায়েত তাদের হাতে থাকতো। পঞ্চায়েত সমিতি একবার একটা তাদের হাতে গিয়েছিল, আর জেলা হয়তো বা বামফ্রন্টের হাতে থাকতো, কিন্তু পঞ্চায়েত লেভেলে কিন্তু ভালো সংখ্যক সিটও তারা জিততেন। এবং আমি তো বললাম 15 থেকে 20% পঞ্চায়েত বিরোধীরা তখন জিততেন। বিরোধীরা মানে তখন কংগ্রেস বা বিজেপি যারা ছিলেন, তখন তো বিজেপি ছিল না, কংগ্রেস ছিল, এরা জিততেন, বা ওই লোকাল পার্টি যারা তারা জিততেন। কিন্তু এখন তো কি পরিবেশ, মানে বিরোধীদেরকে তো কিছুই করতে দিচ্ছে না। কাজেই কি পরিবেশ চলছে, গণতন্ত্রে এখানে নেই। কাজেই আমরা বলবো যে সারা দেশে তো একটা শিক্ষা হয়েছে, দেশের মানুষ একটা শিক্ষা দিয়েছেন যে গণতন্ত্রের বিরুদ্ধে গেলে কি হয়, ফলটা সাইজটা কিন্তু ছোট করে দিয়েছেন এবং একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। মূলত কিন্তু এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে এবং এর থেকে নিশ্চয়ই একটা শিক্ষা তারা গ্রহণ করবেন, গ্রহণ করে এখানে যাতে সুষ্ঠু অবাধ ব্যবস্থাটা থাকে, এখানকার মানুষের যে চাহিদা গণতন্ত্র, এই গণতন্ত্র যাতে এখানে পুনঃপ্রতিষ্ঠিত, এটা নজরে থাকে। ধন্যবাদ।